নমস্কার বন্ধুরা, মাম স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। ব্লগটা শুরু করছি, তখন আমরা অলরেডি পৌঁছে গেছি হাওড়াতে লঞ্চ ঘাটের সামনে। এই আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটছি। তার আগে বলি, আমরা আজকে দুজনে মিলে বেরিয়েছি। তো অনেক দিন আমাদের একসাথে কোথাওই যাওয়া হচ্ছে না, সময় কাটানোও হচ্ছে না সেইভাবে। নিজেদের ডেলি রুটিনের মধ্যে চলছে, ওর অফিস আমার অফিস এভাবেই চলছে। তো সেই কারণে আমরা হঠাৎ করেই প্ল্যান করেছিলাম 25শে ডিসেম্বর একটু ছুটি পেয়েছি, দুজনে মিলে কোথাও একটা যাব। তো সেই হিসেব করে আমরা বেরিয়ে পড়লাম। এই আমরা মোটামুটি বর্ধমান থেকে রওনা দিয়েছি, দিয়ে লঞ্চ ঘাটে এসে টিকিট কেটে লঞ্চ ঘাট পেরিয়ে এবার আমরা চলেছি ওপারে বাবুঘাটে যাব। বাবুঘাট থেকে তারপরে আমাদের ওখান থেকে কিছু প্রোগ্রাম টুকটাক আছে, কী করবো না করবো সেটা সারাদিনের প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমাদের কথাও হয় না, কোনো ব্লগ শেয়ারও করা হয় না। যাই হোক, এবার আমরা মোটামুটি লঞ্চে উঠেও পড়েছি, লঞ্চ থেকে এবারে নেবেও পড়লাম, চলে এসেছি বাবুঘাটে। এখান থেকে আমরা টুকটুক করে বেরিয়ে পড়ছি, রাস্তার দিকে এবার যাচ্ছি। আসলে কি হয়, আমাদের ডেলি যে রুটিনটা আমাদের চলে, সেই রুটিনের মধ্যে আমরা যখন পড়ে যাই তখন আলাদা করে আর নিজেদের করে কিছুই সেভাবে সেলিব্রেট করা হয় না। কোনো দিন বলুন, মাস বলুন, সবটাই না কেমন করে যে কীভাবে চলে যায় বুঝে ওঠা হয় না। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি ভেবেইছি যে পুরনো কিছু স্মৃতিচারণের জন্য আজকে বেরোবো আমরা, যেগুলো আমরা অনেক দিন আগে কাটিয়ে এসেছি যেই দিনগুলো, সেই দিনগুলোকেই আবার একবার নতুন করে মনে করার জন্য। তো এবার আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলেছি। দেখবেন কিছু জিনিস আছে, কিছু স্মৃতি এমন থাকে যেগুলো আমাদের স্মৃতির মধ্যেই চলে যায় ঠিকই, কিন্তু এত ভালো লাগে সেই মেমোরিগুলো, সেগুলোকে আমরা কোনোভাবে আবার রিক্রিয়েট করতে পারি না, হয়ও না। যেমন ধরুন আমাদের স্কুল লাইফ বা আমাদের পুরনো ছোটোবেলাটা, সেগুলো কখনোই আমরা নতুনভাবে পাই না। ঠিক তেমনি এরকমই একটা সময়, এটা বলতে পারেন আমাদের বিয়ের আগের কিছু মুহূর্তের সময়। তখন আমরা যখন একসাথে ঘুরতাম, বেরোতাম, দেখা করতে আসতাম, তখন আমরা এইভাবেই দুজনে মিলে বেরোতাম, ঘুরতাম। তখন ন্যাচারালি আমাদের বেশিরভাগই আসা হতো এই জায়গাটাতে। এটা হচ্ছে সেই জায়গা, আপনারা দেখলে নিশ্চয়ই চিনতেই পারবেন। এটা হাওড়াতে মানে ডালহৌসির কাছে, এটা বিবেদীবাগের ওখানটায় মিলেনিয়াম পার্কে। তো এখানেই আমরা বেশিরভাগ দিন দেখা করতে আসতাম, কারণ আমার বাড়ি যেহেতু হাবড়াতে আর ওর বাড়ি যেহেতু বর্ধমানে, তো এই জায়গাটায় মিডল পয়েন্টে আমাদের দেখা হলে দুজনেরই আসার খুব সুবিধা এই কারণে হতো, ও লঞ্চ পেরিয়ে ওপার থেকে ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে যেত, আর এদিক থেকে আমি একটা বাস ধরে নিয়ে শিয়ালদা চলে আসলে শিয়ালদা থেকে ইজিলি ট্রেন পেয়ে যেতাম। তো এটা দুজনের জন্যই খুব ইজিলি একটা কমিউনিকেট করার জন্য একটা ভালো জায়গা ছিল। তো এখান থেকে আমরা বসে বেশ কিছু দিন গল্প করলাম, কিছু পুরনো স্মৃতিচারণ করলাম। এখানে আমরা বসতাম, এখানে আমরা গল্প করতাম। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো যে পার্কটা এখন আর আগের মতো নেই। আচ্ছা, এবার একটু শুনে নিন আমার বরের বক্তব্যটা কী আছে। কি বলতে চাস, কি মনে পড়ছে? এখানে 3 বছর কাটিয়েছি। 3 বছর মানে 5 বছর? এখানে 5 প্রথমেই বছর ভুল। কাটিয়েছি খুবই ভালোভাবে। এখানে কোনো আমাদের ঝামেলা হতো না, না, হতো না। এখানে ভালোবাসার জায়গা ছিল, কেন্দ্র ছিল। হ্যাঁ, এখানে কথা কাটাকাটি হতো, একটু জোরে বল, শোনা বিয়ে করবো যাচ্ছে কি না। করবো না সেটা নিয়ে ব্যাপার হতো। একটু জোরে বল। আর এখানে মেন কন্ট্রাক্টটা এখানে হয়েছিল যে বিয়ের 1 বছর বাদ কলকাতা আসবে। সেই কন্ট্রাক্ট আজও পূরণ করতে পারিস সেই নি? কন্ট্রাক্টটা কোনো লিগ্যাল ভ্যালিডিটি ছিল না, হ্যাঁ, কারণ এটা কোনো নোটারি বা কিছু ছিল না, না। জাস্ট ওখানে একটা করা ছিল, কোনো কনসেন্ট ছিল না, আমার কনসেন্ট ছিল না, তাই সেই জন্য কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে গেছে, তার কোনো মূল্যও নেই, সেটাকে ধরাও হয় না। আমি আমার মতো করে চলছি, এইটা হচ্ছে তোর বক্তব্য। এখানে আমরা বসতাম আর ওখানে আমরা বসতাম, দেখা ওদিকটা। ও, এখানে বসতাম না আমরা, সে তো ঢাকা পড়ে গেছে, তার ছাদ উড়ে গেছে। আমি ভাবছি পরের প্রজন্মদের জন্য ওই জায়গায় সেটটা আমি করে দেবো, দিয়ে 10,000 টাকা 10,000 টাকা ডোনেট করবো সেটটা করে দেওয়ার জন্য। কিরম বাবা চিন্তা কর। কারণ এইসব জায়গাগুলোতেই বড় হয়েছি। এসে খুব মন খারাপ করছে নাকি, যে এখানেই তুই প্রথম মানে ভুল কাজটা করেছিলি? হচ্ছে তো। এটা পরে বলবো, এখন
আর কিছু? পার্কের অবস্থা খুব খারাপ। কিসের অবস্থা? 5 বছর পার্কের অবস্থা। ও, প্রতিদিন আমরা এখানে আমরা মোটামুটি কতদিন পরে এখানে এলাম সেটা বল। 3 বছর বাদ এলাম। আমার একটা ফোন কল আসছে। তো তোমরা শুনতেই পেলে মোটামুটি আমাদের এখান থেকেই রিলেশন শুরু। আর বিয়ের আগে মনে হয় লাস্ট যেবার আমরা দেখা করেছিলাম সেটাও মেবি আমরা এখানেই হয়তো দেখা করেছিলাম, ঠিক এই মুহূর্তে আমার মনেও পড়ছে না সেটা। তো অনেক দিন পরে পার্কটাতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে পার্কটা আগের মতো আর নেই। অনেক কিছু উল্টো মানে অগোছালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। রাইডসগুলো নষ্ট হয়ে গেছে, বসার জায়গাগুলো নেই, ওপরে শেডসগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস দেখলাম, ঢুকতে গিয়ে আমাদেরকে এখানে কোনো টিকিটের জন্য কোনো চার্জ নিল না আজকে। তো আমরা ভাবলাম মনে হয় 25শে ডিসেম্বর, সেই জন্য হয়তো এটা ফ্রিতে আজকে সবাইকে দিচ্ছে। তো তারপরে জানতে পারলাম যে না, আগে এটা পোর্টের আন্ডারে ছিল, তো সেই কারণে এটা 10 টাকা করে তখন টিকিট লাগতো। এখন এটা কর্পোরেশনের আন্ডারে চলে এসছে, তো সেই কারণে এখন পুরো ফ্রি হয়ে গেছে। তো ফ্রি হয়ে যাওয়াতে যেটা হয়েছে, আমরা যেটা মানে বুঝলাম, খুব একটা মেনটেন নেই, জিনিসপত্রগুলো একদমই উল্টোপাল্টা হয়ে গেছে। মেবি হয়তো হতে পারে পরে আবার আস্তে আস্তে ঠিক করবে। যাই হোক, এবার আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটির দিকেই যাচ্ছি। ওখান থেকে আমাদের একটা ক্রুজে বুক করেছিলাম আমরা আজকে। সানসেটের ভিউজটা দেখব আর তার সাথে নিজেরাও কিছু আনন্দ করব সেই জন্য। তো এই আমরা মোটামুটি এসে দাঁড়িয়ে আছি এখানে। তো এটা যদি তোমরাও কেউ গিয়ে থাকো তাহলে তোমরাও জানো নিশ্চয়ই এটা কিভাবে বুক করতে হয় বা কিছু। আমরা অনলাইনে এটার জন্য বুকিং করেছিলাম। তো এটার দুটো আছে, একটা মেবি লেনিন বা এরকম কিছু একটা নাম আছে, আর একটা আছে সুমঙ্গল। এই দুটো ক্রুজ এখান থেকে ছাড়ে, 1 ঘন্টার জন্য টাইম নেয়। এটা মোটামুটি মনে হয় 12 মাসকালই চলে, আমি ঠিক সেটা জানি না। তোমরা যদি কেউ জানিয়ে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে আমাকে জানিও। তো আমাদের এটা 4:30 থেকে 5:30 এই স্লটটা আমাদের বুকিং ছিল। আমরা এখন যাচ্ছি সেখানে। তো যেটা হলো সেটা হচ্ছে এটার জন্য আমাদের দুজনের মিলে আমাদের পড়েছিল 1500 টাকা মতো। তো সেটার জন্য মনে হচ্ছে 750 টাকা মতো পার হেড আমাদের পড়েছিল। আর বেশ ভালোই মোটামুটি ওভারঅল ভিউ। এবার তোমরা দেখতেই পাবে কীরকম কী লেগেছে না লেগেছে। তবে এদের ম্যানেজমেন্ট ভীষণ খারাপ। কারণ এরা বলেছিল 4:30-র সময় আমাদেরকে এখানে মানে এন্ট্রি টাইমটা 4:30, কিন্তু আলটিমেটলি আমরা যখন এখানটায় ঢুকলাম তখন প্রায় পৌনে 5টা তো বেজেই গেছে। সানসেট প্রায় হয়ে যাওয়ার দিকে। আমরা উঠে লঞ্চটা ছাড়তে মানে ক্রুজটা ছাড়তেই প্রায় সন্ধে হয়ে যাওয়ার মতো একটা কন্ডিশন হয়ে গেছিলো। তবুও বলবো ওভারঅল ভালোই লেগেছে মোটামুটি। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। কতটা এনজয় করেছি সেই সমস্তটাই তোমরা দেখতে পারবে। এই আমরা মোটামুটি লঞ্চে উঠে পড়লাম। উঠে ভেতরে এবার আসতে যে জায়গাটা এন্ট্রান্স রয়েছে, সেই এন্ট্রান্সে ঢোকার পরে যেই নিচে যেই রুমটা দিয়ে আমরা যাব, সেই রুমটার ভেতরে খুব সুন্দরই ডেকোরেশন আছে। ওভারঅল এমনি জিনিসটা খুব ভালো, তবে এদের মেনটেনেন্স বলবো না, ম্যানেজমেন্টের একটু প্রবলেম আছে, যার কারণে এরা টাইমটাকে ঠিক মেনটেন করতে পারেনি। তো এই জায়গাটা হচ্ছে বসার জায়গা। এখানটাতে বাফেট টাইপের আছে। ও এখান থেকে মোটামুটি খাবার দাবার এরা এখান থেকে নিজেরাই নিয়ে নিতে হবে, নিয়ে তোমরা এখানে বসে খেতে পারো। আদারওয়াইজ তোমরা ওপরে গিয়েও সেটা নিয়ে খাওয়া দাওয়া করতে পারো। তো এটাই ছিল নিচের দিকটা। নিচেরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো এইবার আমরা ওপরের দিকে যাচ্ছি। ওপরের এখানে সিঁড়িটা এতটাই খারাপ, মানে পাটাকে তুমি লম্বা করে রাখতে পারবে না, একটু আড়ে করে তোমাকে উঠতে হবে, না হলে পাটা যদি তুমি লম্বা করে রাখো ফট করে পড়ে যেতে পারো, এতটাই খাড়া সিঁড়িগুলো। যাই হোক, ধরে উঠলাম। তার মধ্যে আমি এবার একটা হিল পড়ে গিয়ে মানে আমার অবস্থা আরও শোচনীয় হয়ে গেছে। নড়তে চড়তেই আমি পাচ্ছি না একেবারে। যতবারই আমি উঠছি নামছি ততবারই আমাকে ওর হাত ধরে উঠতে হচ্ছে নামতে হচ্ছে। ওইদিকে সূর্যটা অস্ত যাওয়ার দিকে ভালো লাগছে, দারুণ লাগছে, একদম একটা গোল কুসুমের মতো লাগছে দেখতে। ওপরের এই জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, সব কিছু একদম সুন্দরভাবে সেট করে গোছানো আছে। চারিদিকটা দেখতে তো অসাধারণ লাগছে। স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় সবারই ভালো লাগবে এরকম একটা
দৃশ্য কে না উপভোগ করে বলো। তা আমাদেরও ভীষণ ভালো লাগছে। ওদিকে সূর্য অস্ত যাওয়ার দিকে, এদিকে আমরাও এখানে এসে বসে পড়েছি আজকের অনুষ্ঠানটা কি আছে না আছে সেটা দেখার জন্য, উপভোগ করার জন্য, সময়টাকে নিজেদের মতো করে কাটানোর জন্য। তো সবাই একে একে উঠে পড়ছে। চারপাশটা এত সুন্দর লাগছে না, চারিদিকে মোটামুটি অনেক ক্রুজ দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে। একটু পরে আরও সুন্দর লাগবে, কেন জানো তো, আস্তে আস্তে আলোগুলো যখন জ্বলবে না তখন আরও সুন্দর লাগবে। আসলে কি বলো তো, সবথেকে বড় জিনিস যেটা হয় সেটা হচ্ছে দিনের কলকাতা আর রাতের কলকাতার মধ্যে না একটা আশ্চর্য রকমের আলাদা রকমের একটা অনুভূতি লাগে। যে কলকাতা দিনের বেলা একরকম লাগছে, অবভিয়াসলি সেটাও সুন্দর, কিন্তু সেই কলকাতায় আবার রাত্রিবেলাটা আর এক রকম সৌন্দর্য দেয়। তো এটা সত্যি একটা উপভোগ করার মতোই বিষয়, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এই শুরু হয়ে গেছে এইদিকে ম্যাজিক শো হচ্ছে। বাচ্চাদের জন্য কিছু ম্যাজিক শোর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমার বর চলে গেছে সেগুলো দেখতে, সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো দেখছে। তোমরাও একটু টুকটুক করে দেখো। বল है तो ये कौन सा कलर का बॉल है? কি কালারের বল আছে? কি রঙের বল? রাইট। আমার যখন দুটো বলের দরকার হয় তখন আমি এটা কাটলে আস্তে আস্তে করে এটা দুটো হয়ে যায়। তা একটা বল সবাইকে উত্তর দিতে হবে, কিন্তু একটা বল আমার কোথায় আছে, কোন হাতে আছে? এটা কি হাতে? কোন হাত? জোরে বলতে হবে। লেফট, তাই তো? একটা বল আমি আমার আচ্ছা তোমাকে একটা টেস্ট বলছি, যে আমি যখন তোমাকে বলবো তখন দুটো হাতকে আমি টাইট করে ধরবে, আর যখন ওপেন করতে হবে তখন এইভাবে ওপেন করবে, ঠিক আছে? তা একটা বলকে আমি আমার হাতের মধ্যে রেখে দিচ্ছি, আর একটা বলকে, এই বলটাকে আমি আমার এই হাতে না রেখে তোমার হাতে টাইট, দুটো হাতে একদম টাইট 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 টাইট। আচ্ছা, আমি যদি আমার পকেট থেকে একটা ছোট্ট পঞ্চ এখানে দিয়ে দিই, তাহলে আমার হাতের বলটা ভ্যানিশ হয়ে যায়। আস্তে করে ফেলো, চলে গেছে ওর হাতে। এখন শেষ হয়নি, হাতে ওপেন করে রাখো, ওপেন করে রাখো। এই বলটাকে যদি আমি আমার হাতে রাখি আর এই বলটাকে যদি আমার পকেট রাখি, তাহলে আমার হাতে কটা বল আছে? একটা বল না দুটো বল? কটা? হাতটা ওপেন করো, হাতটা ওপেন করো, হাতটা ওপেন করো, পুরো পুরো যাতে সবাই দেখতে পারে। আমার কাছে আছে একটা ফুল বল, আর এটা কিন্তু ফুল বল না, এটা হাফ বল, এটা হাফ বল, ঠিক আছে? তাহলে একটা আছে ফুল আর একটা আছে হচ্ছে হাফ। তাহলে এই হাফ বলটাকে আমি আমার হাতে রাখছি, আর ফুল বলটাকে রাখছি পকেটে। তাহলে আমার হাতে কি আছে? হাফ বল না ফুল বল? কি আছে? হাফ বল। আমার কাছে আছে একটা হাফ ডলার, ঠিক আছে? এই হাফ ডলারটাকে যদি আমি আমার হাতে রাখি আর যদি পকেট থেকে একটুখানি ম্যাজিক করে দিই, তাহলে আমার এখন কি আছে? কি আছে? কি বল? আচ্ছা, বসে আচ্ছা, এবার 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 আমি ওই যে চশমা পরা সুন্দর একজন আমাদের, হ্যাঁ ওই যে তোমাকেই বলছি, চলে আসো। নাম কি? আইভি জনতা। यहाँ पे। আচ্ছা, এখন ম্যাজিক দেখাবে আইভি, ঠিক আছে? রেডি? আচ্ছা, আইভি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি একটা দড়িকে কাটবে, কেটে সবার সামনে জোড়া লাগিয়ে দেবে, পারবে তো? আমি তোমাকে হেল্প করবো। এবার ওদিকে ম্যাজিক শো চলছে বাচ্চাদের জন্য, আর এদিকে মোটামুটি বড়রা নিজেদের মতো করে চারপাশটা দেখছে আর উপভোগ করছে। কেউ কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফটোগুলো তুলছে, ভিডিও করছে। চারপাশটা এত ভালো লাগছে না, মানে কিছু বলারই নেই। সত্যি একটা অসাধারণ লাগছে চারিদিকটা, মানে চারিদিকে জল, মাঝখানে আমরা রয়েছি, খুবই ভালো লাগছে। এই একটা আলাদা রকমের অনুভূতি, মানে জলের মধ্যে যে একটা ধরনের অনুভূতি হয় সেটা সত্যিই মানে জাস্ট ভাবা যায় না। আমরা যেবারে আন্দামানে গিয়েছিলাম সেবারেও আমরা বেশ দারুণ একটা অনুভূতি পেয়েছিলাম। সত্যি মানে জল একটা এমনই জায়গা, যে কোনো নদী বলো বা সমুদ্র বলো, তার ভেতরে যে কত রকমের রহস্য আছে না, সেটা জাস্ট ভাবাই যায় না। মানে সেখানে কত প্রাণী, তারা নিজেরা সারভাইভ করছে একসাথে, প্রত্যেকটা লেয়ারে এক এক রকমের ভাগ আছে, সেই লেয়ারের মধ্যে আবার ঠিক করা আছে কে কোন লেয়ারে থাকবে। তো এটা একটা অসাধারণ একটা ব্যাপার, মানে অদ্ভুত একটা রহস্য এটা। তো দেখো, এদিকে আবার সন্ধে লেগে এসেছে, তো চারপাশের আলোগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো গঙ্গার চারপাশটা একদম এত সুন্দর করে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে না,
যত ক্রমশ সময়টা বাড়ছে দারুণ 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 লাগছে, মানে মানে যেটা লাগছে সেটা ভাষায় জাস্ট প্রকাশ করতে পারবো না। আমি জানি না তোমাদেরকে কতটা দেখে বোঝাতে পারছি, বাট একটা অদ্ভুত রকমের অনুভূতি। মানে দেখো চারিদিকে আলোগুলো কেমন অদ্ভুতভাবে জ্বলছে, আর তার শ্যাডোটাও ছায়ার মধ্যে মানে জলের মধ্যে পড়ছে যেইভাবে, কি যে একটা অদ্ভুত ভালো লাগা। মানে এটা শেয়ার করা, মানে কি করে শেয়ার করবো নিজেও জানি না। এদিকে তার সাথে কিছু মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে, অদ্ভুত ভালো লাগছে। ওইদিকে হাওড়া ব্রিজের লাইটগুলো কেমন দেখেছো, আস্তে আস্তে জ্বলছে, দারুণ লাগছে। এবার এদিকে আমরা এবার নিচে চলে এসেছিলাম আজকে খাওয়া দাওয়া মেনু কী আছে সেগুলোর জন্য। তো মেনুতে মোটামুটি ছিল হাক্কা নুডলস, ভেজ পাকোড়া, আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল, আর ছিল পাওভাজি, আর ফুচকা ছিল, আর পাস্তা ছিল। তো আমাদের সত্যি কথা বলতে কোনো খাবারই সেই রকম অর্থে ভালো লাগেনি। তার আগে অবশ্য আমাদের কফি দিয়েছিল। তো আমাদের সত্যি কথা বলতে কোনো খাবারই ভালো লাগেনি, কারণ প্রত্যেকটা খাবারের মান খুবই খারাপ ছিল, টেস্ট তো ছিলই না সেরকম, ভালোই লাগেনি, আমারও ভালো লাগেনি। ইনফ্যাক্ট আমাদের চারপাশে যারা আরও ছিলেন তাদেরও সেম বক্তব্যই ছিল যে খাবারটা সত্যিই খাবারের মানটা খুব খারাপ। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই এত কিছু আইটেম না করে ওরা যদি 2 কি 3টে আইটেম করতো এবং সেটাকে খুব ভালোভাবে সার্ভ করতো, আমার মনে হয় সেটা বেশি ভালো হতো। জানি না তোমরা আগে পরে যদি কেউ গিয়ে থাকো তাহলে আমাকে জানিও তোমাদের এইখানে খাবারের ফিডব্যাকটা কেমন কী পেয়েছো বা কেমন কী লেগেছে তোমাদের খেয়ে, তো সেটা তোমরা জানিও। এদিকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের লাইটটা কি দুর্দান্ত লাগছে না, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, কি দারুণ লাগছে না, অসাধারণ লাগছে। পুরো শহরটা যেন একদম আলোয় মানে ঝলকানিতে একদম ভরে আছে, কি দারুণ লাগছে বলো। এই অনুভূতিগুলো না জাস্ট শুধু মানে নেওয়ার মতো, এগুলো ব্যক্তও করা যায় না সেইভাবে, খুব সুন্দর লাগছে। এদিকে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক চলছে, চারিদিকে নাচানাচি করছে, কেউ ভিডিও ক্যামেরায় সবটা বন্দি করে রাখার চেষ্টা করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখে নিজের মনের মধ্যে সেটাকে বন্দি করে রাখার চেষ্টা করছে। তো এবারে আমাদের নেক্সট লাস্ট মেনুতে ছিল আইসক্রিম, তো সেটাই আমরা খাচ্ছি। এটা মোটামুটি খারাপ ছিল না, তবে ওভারঅল খাবারের ফিডব্যাক আমি বলবো খুবই খারাপ ছিল। এত কিছু মেনু না করে 2 বা 3টে কিছু সিলেক্ট করতে পারতো, সেটাকে ভালোভাবে সার্ভ করতে পারতো, সেটাই মনে হয় ভালো হতো। এদিকে এখানে ডান্স পার্টি শুরু হয়ে গেছে, সবাই মিলে মোটামুটি চারিদিকে নাচা গানা চলছে, ট্রেন্ডিং যেই সংগুলো এখন মোটামুটি চলছে তার ওপরেই চলছে, ভালোই লাগছে, বেশ একটা আলাদাই মুহূর্ত। অনেক দিন পরে দুজনে মিলে বেরিয়ে খুব এনজয় করছি ব্যাপারটা। আজকের মতো কুর্শে কাটানো মুহূর্ত এবার প্রায় শেষের দিকে, এখন আমরা ফেরার দিকে আছি, বাড়ির দিকে এবার আমরা রওনা দেবো। এই যে জায়গাটা আমরা পার হচ্ছি, এই যে এইটুকুনি যে গ্যাপটা রয়েছে এখানটায়, এই যাওয়ার সময় এখানে এক মহিলা পড়ে গিয়েছিলেন, যদিও কিছু হয়নি, আসলে উনি তাড়াহুড়ো করছিলেন, ভাবছিলেন যদি লঞ্চটা ছেড়ে দেয় তখন কী হবে করে হুড়মুড় করে উঠতে গিয়ে উনি এখানটাতে পড়ে গিয়েছেন। তো এনারা সবাই ধরে দিয়েছেন, কোনো অসুবিধা কিছু হয়নি। তো যাই হোক, চলো এবার আমরা তাহলে ফেরার দিকে যাই। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে, আজকে আমরা বর্ধমানেই ফিরবো। তো এখান থেকে আমরা লঞ্চ ঘাটে যাব, লঞ্চ বেরিয়ে হাওড়া থেকে ট্রেন, এইভাবে আমরা যাব। চলো দেখতে থাকো তাহলে আবার ব্লগটা।
এর সাথে হেঁটে আমি কখনোই পারি না, এ হাঁটে না দৌড়ায় কে জানে বাবা। এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছে বলো, সুন্দর করে সাজিয়েছে এটা। এই জায়গাটা দিয়ে আমি আগে কখনো যাইনি, এইবারই প্রথম। ভালো লাগছে বেশ চারপাশে। আর 25শে ডিসেম্বর বলেই হয়তো বেশি এত লোকজনের ভিড়, নাকি প্রতিদিন থাকে কে জানি, জানি না, হয়তো বা। বেশ ভালো লাগছে। চলো পথ দিয়ে হাঁটতে হাঁটতে মানুষের ভিড় ঠেলে এবারে আবার বাড়ির দিকে রওনা। লঞ্চ ঘাটের টিকিটটা কাটবো, কেটে দেন আমরা লঞ্চে উঠে আবার চলে যাব হাওড়া ওইদিকে। তো ওখান থেকে আমরা আজকে বর্ধমানে ফিরবো। তো লঞ্চে উঠেও গেছি যথারীতি, দিয়ে এখান থেকে নেমে মেবি হয়তো আমরা যেই টাইমটায় বেরিয়েছি একদম সাথে সাথে ট্রেন পাবো না, কিছুক্ষণ মেবি আমাদের হাওড়ায় বসতে হবে। তারপরে এই মুহূর্তে একটা এক্সপ্রেস আছে, সেটা ধরেই আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এই আমরা হাওড়া স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন যেই দেবে সাথে সাথে আমরাও রওনা দেব। বোর্ডের দিকে চেয়ে আছি কখন ট্রেনটা দেবে আমাদের। তো কত লোক আসে না প্রত্যেক দিন হাওড়ায়। ট্রেনে উঠে পড়েছি, রওনা দিয়ে দিলাম। সবাই ফোন নিয়ে ঘাটাঘাটি। মানুষজন আজকাল এত বিজি, আমি আর কাকে বলবো, আমিও তো সেই ফোন নিয়ে ভিডিও করছি, আমি আর কাকে কি বলবো। চলো বর্ধমান নেমে গেলাম, এবারে বাইকে চেপে পড়েছি, দুজনে মিলে এবার যাচ্ছি। যাওয়ার পথে বাজার থেকে টুকটাক একটা দুটো জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, দেন বাড়ি ঢুকে যাব। চলো এই বাড়ি চলে এলাম, চলো টাটা।